রিজার্ভেশন রিজার্ভেশন হলো এমন এক ধরনের ব্যবস্থা যা দীর্ঘ সময় ধরে বঞ্চিত এবং পিছিয়ে পড়া শ্রেণী বা গোষ্ঠীকে শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনীতিতে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয়। এটা ডেফিনেশন। পরীক্ষায় লিখে আসো ফুল নাম্বার, কিন্তু যদি বাস্তবে এরকম বলো তাহলে লোক তোমাকে মেরে গুড় পিঠা বানিয়ে দেবে। কারণ এই বিষয়টি খুবই কন্ট্রোভার্সিয়াল বিষয়। এর পক্ষে এবং বিপক্ষে দুই দিকেই সমপরিমাণে লোক রয়েছে। তাই যদি আমি এর পক্ষে যারা লোক রয়েছে তাদের পক্ষে আমি কথা বলি, তাহলে যারা বিপক্ষে রয়েছে তারা আমার ওপর রেগে যাবে। আর যারা বিপক্ষে আছে তাদের পক্ষে যদি আমি কথা বলি, তাহলে যারা পক্ষে রয়েছে তারা আমার বিপক্ষে চলে যাবে। তাই এই পক্ষ আর বিপক্ষ দুটোকেই সাইডে রেখে আমরা নিরপেক্ষভাবে এই পুরো বিষয়টিকে আলোচনা করব। এই রিজার্ভেশন নিয়ে কিছু প্রশ্ন রয়েছে যেগুলো নিয়েই তর্ক বিতর্ক হয়ে থাকে। যেমন, যে রিজার্ভেশন কাস্টের ভিত্তিতে কেন দেওয়া হয়? রিজার্ভেশন তো তাকে দেওয়া উচিত যে আর্থিক দিক দিয়ে দুর্বল রয়েছে। আবার কিছুজন বলে থাকে যে রিজার্ভেশন মেরিটের ভিত্তিতে কেন দেওয়া হয় না? মেরিটের ভিত্তিতে দেওয়া হয় না বলে কি যে শিক্ষার মান সেটা কমে আসছে, যারা কম নাম্বার পেয়েছে তারা সেখানে বেশি সুযোগ পাচ্ছে। এইসব বিষয়গুলি নিয়ে নানা রকমের কন্ট্রোভার্সি এবং তর্ক বিতর্ক লেগেই থাকে। কিন্তু এই পুরো বিষয়টিকে বোঝার আগে আমাদেরকে এর যে পুরো স্ট্রাকচার, কিভাবে এটার গঠন হলো, এর ইতিহাস, এগুলোকে আমাদেরকে আগে জানতে হবে। এগুলো না জেনেই আমরা এগুলোর উত্তর খুঁজতে পারবো না। রিজার্ভেশনকে বোঝার আগে আমাদেরকে কিছু কিছু বিষয় জানতে হবে। যেমন প্রথমত ইকুইলিটি সম্পর্কে, যেটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 14তেও লেখা রয়েছে, ইকুইলিটি বিফোর ল। অর্থাৎ এর অর্থ কি? যে আইনের চোখে প্রত্যেকেই সমান। কিন্তু এই বিষয়টি অনেকে বুঝতে ভুল করে। যেমন একটা উদাহরণের মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করছি। ধরা যাক আমি বা আমার বয়সের কোনো ছেলে এবং একটা 80 বছরের বয়স্ক লোক, দুজনেই ব্যাংকের কোনো একটা ফর্মের লাইনে হয়তো দাঁড়িয়ে রয়েছি। সেখানে হয়তো 2 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হবে। এবারে যদি আমরা এখানে বলি যে বয়স্ক লোকটি আর আমার দুজনেরই সমান ক্ষমতা রয়েছে, এটা কি ঠিক? দুজনেই কি 2 ঘন্টা সমানভাবে আমরা দাঁড়াতে পারবো? যেহেতু তিনি বয়স্ক লোক, তিনি তার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না, কিন্তু সেখানে আমি সহজে দাঁড়িয়ে থাকতে পারবো। তাহলে এখানে আমরা দুজনেই সমান নয়। তাই ব্যাংক কি করবে না, আলাদা একটা কাউন্টার খুলবে, যেখানে না ওই বয়স্ক লোকটি সহজেই এত দীর্ঘ 2 ঘন্টা ওয়েট না করে তাড়াতাড়ি সেখানে তার কাজ করে নিতে পারে। অর্থাৎ এখানে ব্যাংক ডিসক্রিমিনেশন করবে। কিন্তু এখানে তো আমরা বললাম যে ইকুইলিটি, আইনের চোখে সবাই সমান, কিন্তু এখানে যে ডিসক্রিমিনেশন হয়ে গেল, এটাই ওখানে আমাদের দ্বিতীয় কথা উল্লেখ রয়েছে আর্টিকেল 14, যে সমানের জন্য সমান এবং অসমানের জন্য অসমান। অর্থাৎ যদি আমি এবং বৃদ্ধ লোকটির শারীরিক ক্ষমতা সমান হতো, অর্থাৎ উনিও যদি 20 বছর বয়সের হতেন এবং আমি 20 বছর বয়সের হতাম, তাহলে দুজনেই সমান, তাহলে দুজনের জন্য নিয়মও সমান হতো। কিন্তু যেহেতু আমি 20-22 বছরের মধ্যে পড়ছি এবং তিনি 80 বছরের, তাহলে আমরা দুজন অসমান। তাই এখানে ব্যাংক কি করবে, আমাদের জন্য অসমান নিয়ম তৈরি করবে। অর্থাৎ সমানের জন্য সমান এবং অসমানের জন্য অসমান। এটাই হচ্ছে ইকুইলিটির কনসেপ্ট। ইকুইলিটির অর্থ কখনোই এরকম নয় যে প্রত্যেককেই সমান নজরে দেখা হবে। এইবারে বিষয় হচ্ছে যে সোশ্যাল ডিসক্রিমিনেশন। সোশ্যাল ডিসক্রিমিনেশন বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। যেমন প্রথমত কাস্টের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা জানি যে ডিসক্রিমিনেশন হয়েই থাকে। দ্বিতীয়ত হচ্ছে জেন্ডারের ভিত্তিতে, অর্থাৎ পুরুষ এবং মহিলা, এর ভিত্তিতে আমরা জানি যে বর্তমান সমাজ হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে পুরুষদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। তাহলে এই ভিত্তিতেও ডিসক্রিমিনেশন হয়ে থাকে। নেক্সট হচ্ছে টাকা, অর্থাৎ মানি। ইকোনমিক দিক থেকেও আমাদের মধ্যে ডিসক্রিমিনেশন হয়ে থাকে, ধনী গরিব। এছাড়াও রয়েছে যেটা রিলিজিয়নের ভিত্তিতে হয়ে থাকে, এবং সৌন্দর্যতা, আপনি কেমন দেখতে, ফর্সা না কালো, লম্বা, বেটে, সমস্ত রকম দিক দিয়েও আপনার সঙ্গে ডিসক্রিমিনেশন হতে পারে। অর্থাৎ এত রকমের ডিসক্রিমিনেশন রয়েছে, এগুলি ছাড়াও আরও রয়েছে, কিন্তু এগুলি হচ্ছে মেন। আর এই ডিসক্রিমিনেশনগুলিকে যখন আমরা সমাধান করার চেষ্টা করব, তখন আমাদেরকে ডিসক্রিমিনেশন করতে হবে। অর্থাৎ ডিসক্রিমিনেশনকে
বন্ধ করার জন্য ডিসক্রিমিনেশন করতে হবে। সেই জন্য এই ডিসক্রিমিনেশনকে বলা হয় প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। এরই একটি ভাগ হচ্ছে আমাদের রিজার্ভেশন। রিজার্ভেশন এক ধরনের প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। আর এই প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন করার জন্য সরকার যত রকমের পদক্ষেপ নেবে এগুলোকে বলা হবে অ্যাফার্মেটিভ অ্যাকশন। অর্থাৎ রিজার্ভেশন এক ধরনের অ্যাফার্মেটিভ অ্যাকশন। শুধুমাত্র রিজার্ভেশন নয়, এই যে কোন্টোলে চাল দেওয়া হয়, গম দেওয়া হয়, এই যে কন্যাশ্রীর প্রকল্প, এই যে শিক্ষাশ্রী, রূপশ্রী, যা কিছু আছে সমস্ত রকমকে আমরা অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যেই ধরতে পারি। স্কলারশিপগুলোকেও অ্যাফার্মেটিভ অ্যাকশনের মধ্যেই ধরতে পারি। এবারে আমরা এখানে যত রকমের ডিসক্রিমিনেশন সম্বন্ধে জানলাম, এই সমস্ত ডিসক্রিমিনেশনের মধ্যে কিছু কিছু ডিসক্রিমিনেশন রয়েছে যেখানে সোশ্যাল মোবিলিটি কাজ করে না। সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে কি সামাজিক সচলতা। অর্থাৎ যদি আমরা আর্থিক দিক থেকে বলি, না আপনি যদি আজ গরিব হন তো কাল আপনি ধনী হতে পারেন, কিন্তু যদি আজ আপনি দলিত হন তো কাল কিন্তু আপনি ব্রাহ্মণ হতে পারবেন না। অর্থাৎ এখানে এই সোশ্যাল মোবিলিটি কাজ করছে না কাস্টের ভিত্তিতে, কিন্তু ইকোনমিক ভিত্তিতে এই সোশ্যাল মোবিলিটি কাজ করছে। আর যেহেতু এই কাস্টের ক্ষেত্রে সোশ্যাল মোবিলিটি কাজ করে না, সেহেতু এই কাস্টের ভিত্তিতে অতীতে বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন হয়েছে। আর এই ডিসক্রিমিনেশনের একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, যেটা হচ্ছে নাঙ্গেলি বলে একজন মহিলার। বর্তমানে যে রাজ্য আমরা কেরল বলে জানি, সেটি একসময় নাম ছিল ত্রাবণকোর। সেখানেরই তিনি বাসিন্দা ছিলেন। সেখানে উচ্চ সম্প্রদায়ের লোকেরা নিচু সম্প্রদায় অর্থাৎ দলিতদের ওপরে একটি নিয়ম লাগু করেছিলেন, যেটিকে বলা হয় ব্রেস্ট ট্যাক্স এবং হেড ট্যাক্স। এখানে কি না, যারা নিচু সম্প্রদায়ের মহিলা তারা তাদের বুকের ওপরের অংশে কাপড় ঢাকা রাখতে পারবে না, এবং যে পুরুষরা রয়েছিল নিচু জাতির তারা মাথা উঁচু করে চলতে পারবে না। যদি তারা মাথা উঁচু করে চলে কিংবা মহিলারা তাদের বুকের ওপরে কাপড় নিয়ে চলে, তাহলে তাদেরকে একটা ট্যাক্স দিতে হবে। আর এই প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছিল। এটা আমার বানানো কাহিনী নয়, এটি রয়েছে, আপনি চাইলে সেটিকে চেক করে দেখতে পারেন। এবার গল্পে ফিরে আসি। এবারে এই যে প্রথা, সেই প্রথার বিরুদ্ধে প্রথম এক মহিলা যার নাম ছিল নাঙ্গেলি, সে এর বিরোধিতা করে। সে বলে যে আমি এই ট্যাক্স দেব না এবং কাপড় জড়িয়েই বাইরে বেরোবো। স্বভাবতই তার প্রতিবাদ হয় উঁচু জাতিদের পক্ষ থেকে, এবং তারা তাকে অত্যাচারও করে। এবং একদিন ট্যাক্স অফিসার তার বাড়িতে আসে এবং তার কাছ থেকে জোর জবরদস্তি ট্যাক্স নেওয়ার চেষ্টা করে। সেই সময় নাঙ্গেলি সে তার দুটো স্তনকে কেটে সেই ট্যাক্স অফিসারের সামনে তুলে ধরে। স্বভাবতই এই ঘটনায় চারিদিকে হাহাকার হয়ে যায়, এবং নাঙ্গেলি যেহেতু তিনি তার স্তন দুটি কেটে দিয়েছিলেন, সেই জন্য খুব পরিমাণে রক্ত বার হয় এবং সে সেখানেই মারা যায়, এবং সেখান থেকে এক আন্দোলনের সৃষ্টি হয়। আর এই ঘটনা এখনো 100 বছরও হয়নি। আপনি যদি কেরল যান তাহলে এই ঘটনা আপনি শুনতে পাবেন। এটা তো একটা ঘটনা হলো, এটি ছাড়াও আরো ভিন্ন ভিন্ন রকমের ডিসক্রিমিনেশন হয়েছে, আর বর্তমানেও এখনও রয়েছে। এরকম কখনোই বলা যাবে না যে এটা পুরোপুরি শেষ হয়ে গেছে। বর্তমানে এর পরিমাণ কম হয়ে গেছে, কিন্তু বর্তমানেও বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে ডিসক্রিমিনেশন হয়ে থাকে। আর আমরা এই ঘটনা থেকে বুঝতে পারছি যে সেই সময় জাতির ভিত্তিতে এক দীর্ঘ সময় ধরে ডিসক্রিমিনেশন হয়ে আসছিল। তাই যেহেতু ডিসক্রিমিনেশন জাতির ভিত্তিতে হয়েছিল, সেই জন্য রিজার্ভেশনও জাতির ভিত্তিতেই দেওয়া হয়ে থাকে। হিন্দু ধর্মের যে 4টি বর্ণ রয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই 4টি বর্ণ ছাড়াও আরেক সম্প্রদায় যাকে এই 4টি বর্ণের আওতায় ধরা হয়ে থাকে না, যাদেরকে অবর্ণ বলা হয়ে থাকে, অর্থাৎ দলিত জাতি, যাদেরকে অছুত হিসাবে দেখা হতো, অর্থাৎ তাদেরকে স্পর্শ করা যাবে না। আর যেহেতু তাদেরকে স্পর্শ করা যাবে না, তাহলে কি তাকে আপনি সমাজের মাঝখানে রাখবেন? অবশ্যই রাখবেন না, তাকে সমাজ থেকে বাইরে রাখবেন। তাহলে যে ব্যক্তি সমাজ থেকে বাইরে থাকবে সে কি শিক্ষা পাবে? সে কি সমস্ত রকমের যে সামাজিক সুযোগ সুবিধা রয়েছে সেগুলো কি পাবে? সে একদমই পাবে না।
সেখান থেকে বঞ্চিত থাকবে, এবং যেহেতু সে বঞ্চিত হবে তার কাছে শিক্ষাও থাকবে না, কোনো রকমের স্কিলও থাকবে না, তার ফলস্বরূপ সে কোনো রকমের কাজও পাবে না। মানে সে পুরো জীবন গরিবেই থেকে যাবে এবং পিছিয়েই থাকবে, সে এগিয়ে যেতে পারবে না। তাহলে একটা সম্প্রদায় যে দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছে তাকে যদি এগিয়ে আনতে হয় তাহলে তাকে নিশ্চয়ই কিছু বিশেষ সুযোগ সুবিধা দিতে হবে, তাকে ছাড় দিতে হবে। এই বিষয়টিকেই বাস্তবায়িত করার জন্য রিজার্ভেশনের ধারণা নিয়ে আসা হয়। আমাদের সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি নিজেও একজন অছুত জাতির সম্প্রদায়ের মধ্যে থেকেই উঠে এসেছেন, এবং তিনি যে যে সমস্যাগুলি ভোগ করেছিলেন সেগুলি হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। এবারে আমরা আসি এই রিজার্ভেশনের হিস্ট্রিতে। রিজার্ভেশন অফিসিয়ালি তো লাগু হয়ে অনেক পরে, কিন্তু এর আগেও অনেক মহান মহান ব্যক্তি রয়েছিলেন, যেমন জ্যোতিরাও ফুলে, ওনার স্ত্রী সাবিত্রীবাই ফুলে। এছাড়াও মহারাজ সাহু 1902 সালে তার প্রিন্সলি স্টেটে ফ্রি এডুকেশন দেয়, সবাইকে কাস্টলেস যে সোসাইটি এরকম গঠনের কথা তিনি বলেন। কিন্তু আইনতভাবে বা সরকারিভাবে এটা লাগু হয় 1932 সালে। 1932 সালে রাউন্ড টেবিল কনফারেন্স হলো। সেই সময়ের প্রাইম মিনিস্টার ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। তিনি দলিতদের সেপারেট ইলেকটোরাল দিয়ে দিলেন। সেপারেট ইলেকটোরাল মানে কি হচ্ছে না, যে দলিতদের মধ্যে একজন ভোটে দাঁড়াবে এবং তাকে শুধুমাত্র দলিতরাই ভোট করবে। বাস গান্ধীজি দেখতে পেয়ে গেলেন। গান্ধীজি বললেন, না এইসব তো চলবে না, এটা তো বায়াস হয়ে যাচ্ছে। কারণ তিনি মনে করতেন যে দলিতরা হিন্দুরই একটি পার্ট, আর তিনি এছাড়াও হৃদয় পরিবর্তনের উপরে একটু বেশি বিশ্বাসী ছিলেন, যে আমরা উঁচু জাতির যারা রয়েছে তাদের আমরা হৃদয় পরিবর্তন করে দেব, এবং নিচু জাতির যারা লোক রয়েছে তাদের প্রতি তাদের শ্রদ্ধা আসবে। কিন্তু এখানে বি.আর. আম্বেদকর এটা মানতেন না। তিনি মানতেন যে দলিতদের জন্য আইনি অধিকার দরকার, সেজন্য তিনি এর বিরোধিতা করেন। বাস গান্ধীজি বললেন, আমার ব্যাট আমার বল, আমি খেলবো না। তিনি আমরণ অনশনে বসে গেলেন। এবার শেষমেশ নেগোসিয়েশন হলো পুনা প্যাক্ট, যেখানে ঠিক করা হলো যে হ্যাঁ সেপারেট ইলেকটোরাল দেওয়া হবে, কিন্তু ভোট সবাই করবে। ব্যাস এখান থেকে শুরু হয়ে গেল রিজার্ভেশনের কাহিনী। এবারে যখন ভারত স্বাধীন হলো এবং ভারতের সংবিধান রচিত হলো, সেখানে আর্টিকেল নাম্বার 14, 15 এবং 46 নাম্বার ধারা অনুযায়ী যে এসসি এসটিদের কি করা হলো না, শিক্ষা ক্ষেত্রে অধিকারের কথা বলা হলো, শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে। এছাড়াও আর্টিকেল নাম্বার 330-এ লোকসভাতে এবং আর্টিকেল নাম্বার 332-এ রাজ্যসভাতে এসসি এসটির সিট সংরক্ষিত করা হলো রাজনৈতিক দিক থেকে। এছাড়াও আরও রয়েছে, যেটা পরে যখন আমাদের পঞ্চায়েত রাজ ব্যবস্থা এলো এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সেখানেও এসসি এসটির সিট সংরক্ষিত করা হলো। কিন্তু এখনো পর্যন্ত ওবিসির কোনো কনসেপ্ট আসেনি। ওবিসির কনসেপ্ট এলো 1979 সালে। সেই সময়ের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তিনি একটি কমিশন গঠন করলেন, যেটার নাম ছিল মন্ডল কমিশন। এটার সভাপতি ছিলেন বিন্দেশ্বরী প্রসাদ মন্ডল। 1980 সালে এই মন্ডল কমিশন তার রিপোর্ট জমা করে, আর এই রিপোর্ট তৈরি করার জন্য তারা 1931 সালের ডেটাকে ব্যবহার করে। এই ডেটাতে তারা হিসাব করে দেখে যে 52% টোটাল পপুলেশনের 52% ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তাই তারা রেকমেন্ড করে যে 27% এই ওবিসি ক্যাটাগরিকে রিজার্ভেশন দেওয়া হোক। কিন্তু ঠিক সেই সময় সরকার চেঞ্জ হয়ে যায়, আর সেই সময় প্রধানমন্ত্রীর পদে আসেন ইন্দিরা গান্ধী। তিনি এটিকে বিশেষভাবে গুরুত্ব দেননি, কারণ পলিটিক্যাল বিভিন্ন রকমের ইস্যু ছিল, সেই জন্য তিনি এটাকে গুরুত্ব দিলেন না। তার পরবর্তী এলেন রাজীব গান্ধী, তিনিও এটাকে গুরুত্ব দিলেন না। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে গেল। 1990 সালে ভিপি সিং এর সরকার এই মন্ডল কমিশনের সুপারিশকে মেনে নিল এবং ওবিসিকে 27% সিট দেওয়ার কথা বলল। ব্যাস এরপরে কি হবে আর, এই যখনই 27% সিট দেওয়া হলো, চারিদিকে প্রোটেস্ট শুরু হয়ে গেল এর বিরুদ্ধে। এর এই বিরুদ্ধে ইন্দিরা সাহানি 1992 সালে সুপ্রিম কোর্টে কেস করলেন। তিনি লজিক দিলেন যে ওবিসি কাস্টের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এসসি এসটির মতো সামাজিক যে বৈষম্যতা সেটা শিকার হয়নি, তাই তাদেরকে এইভাবে রিজার্ভেশন দেওয়াটা ঠিক নয়, এখানে আর্থিক দিকটিকে বিচার করা উচিত। তাই তিনি ক্রিমি লেয়ারের কনসেপ্ট
এখানে দিলেন। ক্রিমি লেয়ারের অর্থ হচ্ছে যাদের বাৎসরিক আয় 8 লাখের থেকে কম তারা এই ওবিসি রিজার্ভেশনের আওতায় পড়বে। আরও এখানে সুপ্রিম কোর্ট রায় দিলেন যে টোটাল যে রিজার্ভেশন সেটা যেন 50%-এর থেকে বেশি না যায়। কিন্তু 2019 সালে 103 নম্বর অ্যামেন্ডমেন্ট হলো এবং যেখানে ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যাল উইকার সেকশনকে 10% রিজার্ভেশন দেওয়া হলো, যার ফলে টোটাল রিজার্ভেশনের সংখ্যা 49.5 থেকে বেড়ে 59.5-এ চলে গেল, অর্থাৎ 50% ক্রস করে গেল। এটি হলো পুরোটাই রিজার্ভেশনের হিস্ট্রি। এবার আমরা আসি যে রিজার্ভেশন নিয়ে কি কি আর্গুমেন্ট রয়েছে সেগুলি। প্রথমত, কিছুজন লোক মনে করে যে এই রিজার্ভেশন কাস্টের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন সেটাকে আরো বাড়িয়ে তুলছে, কিন্তু এটা ঠিক নয়। এটার উত্তর আমি আগেই দিয়েছি। সেই বিষয়টি যদি কেউ ভালো করে বুঝেছে তাহলে এটা বলা ঠিক হবে না। নেক্সট 2 নম্বর যেটা হচ্ছে যে রিজার্ভেশন মেরিটের ভিত্তিতে কেন দেওয়া হয় না। রিজার্ভেশন মেরিটের ভিত্তিতে কোনো রকমের কম্পিটিশন করার কথা বলছে না। রিজার্ভেশন এখানে রিপ্রেজেন্টেশন দেওয়ার কথা বলছে, অর্থাৎ যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সমাজে সেই রিপ্রেজেন্টেশন দেওয়া। তাই এটা মেরিটের ভিত্তিতে হয় না। আর যদি মেরিটের ভিত্তিতে এটা করে দেওয়া হয় তাহলে যে শ্রেণী পিছিয়ে রয়েছে তারা তো মেরিটে এগিয়ে আসতে পারবে না। তার ফলে কি হবে, তারা প্রতিবারেই সেখান থেকে বাতিল হয়ে যাবে। এবং যদি তারা তাদের রিপ্রেজেন্টেশন না পায় তাহলে তারা নিজেদেরকে মনে করবে যে আমাদের এখানে কোনো রকমের পার্টিসিপেশন নেই। তার ফলে তারা বিভিন্ন রকমের অসামাজিক কাজে লিপ্ত হয়ে যেতে পারে। তাই এটাকে মেরিটের ভিত্তিতে ডিসাইড করা হয়ে থাকে না। নেক্সট হচ্ছে কিছু কিছু লোক রয়েছে যারা বলে যে অতীতে তাদের সাথে ডিসক্রিমিনেশন হয়েছে, বর্তমানে আমরা তো করি না, আমরা তো সাধারণভাবেই তাদের সাথে মিশি, তাহলে আমরা কেন এরকম ভোগ করব, এই রিজার্ভেশনকে তুলে দেওয়া উচিত। অর্থাৎ তারা বলতে চায় যে বর্তমানে ডিসক্রিমিনেশন এখন হয় না, কিন্তু এই কথাটা ভুল। আপনার কাছে প্রপার ডেটা আছে কি এর? আপনি নিউজ খুললেই দেখতে পাবেন বিভিন্ন রকমের ঘটনা, বিভিন্ন রকমের ডিসক্রিমিনেশন এখনো রয়েছে। একটু কম হয়ে গেছে, শহরাঞ্চলে হয়তো একটু কম রয়েছে, কিন্তু এটা একেবারে শেষ হয়ে গেছে এরকম বলা চলে না। আর এই রিজার্ভেশন যাতে সোশ্যাল মোবিলিটি সফল করা যায় তার জন্যই তৈরি করা হয়েছিল। আর এই সোশ্যাল মোবিলিটি কতটা তৈরি হয়েছে কি না হয়েছে সেটা আপনি নিজেও চেক করতে পারেন। এটা দেখার একটা সিম্পল রাস্তা হচ্ছে যে আপনি আপনার এলাকায় দেখুন যে ইন্টারকাস্ট ম্যারেজের সংখ্যা কত পরিমাণে রয়েছে, অর্থাৎ এক জাতির সাথে অন্য জাতির যে বিবাহের সম্পর্ক সেটা কতটা পরিমাণে রয়েছে আপনার এলাকায়। তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই সোশ্যাল মোবিলিটি কতটা এগিয়েছে। নেক্সট হচ্ছে ইকোনমিক ভিত্তিতে। অনেকে বলে থাকে যে ইকোনমিক ভিত্তিতে রিজার্ভেশন কেন দেওয়া হয় না যারা ইকোনমিক দিক থেকে পিছিয়ে রয়েছে। এখানে সেই একই কথায় আসবে আবার, এই রিজার্ভেশন প্রক্রিয়া বড়লোক করা বা ধনী করা এরকম কোনো স্কিম নয়। এটা শুধুমাত্র রিপ্রেজেন্টেশন দেওয়া, যারা পিছিয়ে রয়েছে তাদেরকে রিপ্রেজেন্টেশন দেওয়ার কথা বলে থাকে। যদি আমরা ইকোনমির দিক থেকেই বলে থাকি তাহলে ইকোনমির জন্য অন্যান্য বিভিন্ন রকমের অ্যাফার্মেটিভ অ্যাকশন রয়েছে, যেমন স্কলারশিপ রয়েছে বা অন্যান্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা রয়েছে, যেগুলো ইকোনমিক দিক থেকে যারা পিছিয়ে রয়েছে তাদেরকে সাপোর্ট করে। এবারে আমরা জানবো যে রিজার্ভেশনের কি কি ডিমেরিট রয়েছে। প্রথমত, ধরা যাক যে এসসি সম্প্রদায়ের 100 জন লোক রয়েছে, সেই 100 জনের মধ্যে 10 জন রিজার্ভেশনের সুবিধা পেয়ে এগিয়ে গেল। এবারে সেই 10 জনের যে ছেলে মেয়ে আর বাকি যে 90 জন তার যে ছেলে মেয়ে তারা কি সমান? এখানে যে 10 জন রিজার্ভেশনের সুবিধা নিয়ে এগিয়ে গেল তার ছেলে মেয়েরা এবারে বেশি সুযোগ সুবিধা পাবে, অর্থাৎ বাকি যে 90% ছেলে মেয়েরা তারা সেই 10% তুলনায় পিছিয়ে গেল। অর্থাৎ এটি একটি রিজার্ভেশনের মধ্যে সমস্যা রয়েছে। দ্বিতীয়ত, এই রিজার্ভেশন সিস্টেমের অনেকে মিসইউজও করে থাকে, অর্থাৎ যার দরকার নেই সেও এটার কিন্তু ফায়দা নেওয়ার চেষ্টা করে। কারণ আমরা জানি শুধুমাত্র রিজার্ভেশনের ক্ষেত্রে নয়, যত রকমের নিয়ম কানুন আছে কিছু না কিছু লোক থাকেই যে এটা মিসইউজ করার চেষ্টা করে থাকে। প্রতিটা আইনেরই কেউ না কেউ মিসইউজ করেই থাকে। তো সেরকম ভাবে এই রিজার্ভেশনেরও কিছুজন লোক মিসইউজ করে থাকে। এবারে এর সমাধান কি কি হতে পারে? এর সমাধানের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আমাদের প্রয়োজন যে একদম প্রপার ডেটা, যে কোন কাস্টের কোন লোক কত পরিমাণে রয়েছে, কে কে সুযোগ সুবিধা ভোগ করেছে,
কার কিরকম আর্থিক অবস্থা রয়েছে, আর্থিক সচ্ছলতা কিরকম রয়েছে, সমস্ত দিকগুলিকে যেন একটা ডেটাতে কালেক্ট করা যায়। আর এই ডেটাতে যেন কোনো রকমের পক্ষপাত না থাকে, উইদাউট পক্ষপাত যেন এই ডেটাকে সবার সামনে তুলে ধরা হয়, তাহলে এর একটা প্রপার সলিউশনে আসা যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে রিজার্ভেশনকে পলিটিক্সের একটি হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যেটা তো বন্ধ করা যাবে না আশা করি, কিন্তু যদি এটার সঠিকভাবে পলিটিক্যাল ইউজ হয় বা পলিটিক্যাল দিক থেকে যদি এই বিষয়টিকে ঠিকভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে আশা করি এর সচেতনতা বাড়বে। আর নেক্সট হচ্ছে স্কুল ব্যবস্থা হচ্ছে আমাদের সমাজের একটা ছোট রূপ। সেখানে শিক্ষার্থী একে অপরের সঙ্গে মেলামেশা করে এবং নিজের যে চারিত্রিক বিকাশ ঘটিয়ে থাকে। এই স্কুলের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ঠিকভাবে গঠন করতে হবে যাতে এই সোশ্যাল ডিসক্রিমিনেশন ভবিষ্যতে না হয়। অন্যান্য ব্যবস্থার মতো রিজার্ভেশনও অনেক ভালো দিক রয়েছে, আবার এর অনেক ত্রুটিও রয়েছে। রিজার্ভেশনের কনসেপ্ট যখন প্রথম নিয়ে আসা হয়, এটি ভালো উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণবশত এটির মধ্যে ত্রুটি চলে আসছে। এই ত্রুটিগুলিকে দূর করা আমাদের দায়িত্ব। আপনার যদি কোনো রকমের সাজেশন থাকে তো আপনি দিতে পারেন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।